আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি। সংবাদ শিরোনামগুলো। বাংলাদেশে বিনিয়োগে বিদেশিদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান। 4 প্রতিষ্ঠানকে পুরস্কার ও কেইপিজেড চেয়ারম্যানকে সম্মানসূচক নাগরিকত্ব। আবু সাইদ হত্যায় 26 জনের বিরুদ্ধে অপরাধের প্রমাণ। জঙ্গি সাজিয়ে হত্যা ঘটনায় সাবেক আইজিপি শহীদুল হক সহ 3 জনকে জিজ্ঞাসাবাদের অনুমতি। 16 এপ্রিল প্রধান উপদেষ্টার সাথে বিএনপির আলোচনা। ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনে রোড ম্যাপ চাইবে দলটি। 28টি জাতিগোষ্ঠীর অংশগ্রহণে ভিন্ন আঙ্গিকে উদযাপন হবে এবারের নববর্ষ। বিশ্ববাসীর কাছে বাংলাদেশের নতুন পরিচয় তুলে ধরার আশা। এবং হজ যাত্রায় অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। এজেন্টদের গাফিলতিতে কেউ হজে যেতে না পারলে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। লন্ডনে টেমস নদী থেকে উদ্ধার বস্তুর প্রদর্শনীর খবর। Primacy in build. German technology, Bangladesh's first thermix rod. Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। বিনিয়োগ সম্মেলনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ এখন সবার জন্য উন্মুক্ত। বিদেশি বিনিয়োগকারীদের তাদের নিজ দেশের মতোই এদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি। এদেশে বিনিয়োগে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে সম্মেলনের 4টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়েছে। সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হয়েছে কেইপিজেডের চেয়ারম্যানকে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। 7 এপ্রিল শুরু হওয়া বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন 2025-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। নগরীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত সম্মেলনে বিনিয়োগে অবদান রাখার জন্য 4 ক্যাটাগরিতে দেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান ওয়ালটন, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ফেব্রিক্স ও বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান বিকাশকে পুরস্কৃত করা হয়। বিশেষ ক্যাটাগরিতে কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনের চেয়ারম্যান কিহাক সাংকে দেয়া হয় সম্মানসূচক নাগরিকত্ব। অধ্যাপক ইউনূস বক্তব্যের শুরুতেই শত শহীদদের রক্ত আর ত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশকে তুলে ধরেন বিনিয়োগকারীদের সামনে। Despite sacrifices of lives for achieving that independence, we rejoiced. We are free. That was 1971. 1974-এর দুর্ভিক্ষের কথা মনে করে আবেগাপ্লুত হন প্রধান উপদেষ্টা। 74 is a year that we cannot forget. People died of hunger. A famine throughout the country. এরপর 1974 এলো। আজকে আমরা 180 মিলিয়ন জনগণের কথা বলছি। 1971 সালে জনগণ ছিল এর 1/3। এখনো সেই আয়তনের দেশ। 1974 এমন একটি বছর যেটি আমরা ভুলব না। 1.5 মিলিয়ন মানুষ মারা গেছে শুধু ক্ষুধায়। অধ্যাপক ইউনূস বলেন, এখন বাংলাদেশে বিনিয়োগের কথা বলা যায় শিল্প প্রতিষ্ঠান স্থাপনের কথা। So we invite you to join that crowd. Not only change Bangladesh by your business, change the world. এখন আমরা বড় শিল্পের কথা বলছি, বাজারের কথা বলছি, বুদ্ধিমান তরুণ প্রজন্মের কথা বলছি। এটাই বাংলাদেশ।
খুব অল্প সময়ের মধ্যে অনেক দূর এগিয়ে যাওয়া দেশ। আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, বাংলাদেশে বিনিয়োগ করুন। এ ব্যবসা শুধু বাংলাদেশের জন্য নয়, সারা পৃথিবীর জন্য সুযোগ তৈরি করতে পারে। তথ্য প্রযুক্তি ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে তরুণ প্রজন্মকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে উল্লেখ করে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। আবু সাইদ হত্যা মামলায় ২৬ জনের বিরুদ্ধে অপরাধের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে প্রসিকিউশন। এদের মধ্যে আটক ৪ জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। জঙ্গি সাজিয়ে ৯ জনকে হত্যার ঘটনায় সাবেক আইজিপি AKM শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া এবং পুলিশ কর্মকর্তা জসিমউদ্দিন মোল্লাকে জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত সংস্থাকে অনুমতি দিয়েছেন আদালত। মাজহারুল হক মান্নার রিপোর্ট। রংপুরের আবু সাইদ হত্যা মামলার আসামি ASI আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরীফুল ইসলাম, ছাত্রলীগ কর্মী ইমরান চৌধুরী আশিককে সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশন আদালতকে জানিয়েছেন ওই ঘটনায় সরাসরি যুক্ত ছিলেন পুলিশের 2 সদস্য। ঘটনায় ইন্ধন জুগিয়েছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরীফুল ইসলাম ও ছাত্রলীগ কর্মী ইমরান চৌধুরী আকাশ সহ আরও অনেকে। অন্য মামলায় গ্রেপ্তার থাকা আসামিদের এই মামলায় গ্রেপ্তার দেখাতে প্রসিকিউশন আবেদন করলে আদেশ দেন ট্রাইব্যুনাল। আমরা তদন্ত রিপোর্টের জন্য যে সময় চেয়েছি সেটা ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন। আমরা 15/6 পরবর্তী দিন ধার্য হয়েছে। ২৬ জনের বিরুদ্ধে প্রাথমিকভাবে এখন পর্যন্ত আমরা অভিযোগ পেয়েছি। আমাদের তদন্ত প্রায় শেষ পর্যায়ে। আশা করছি আমরা পরবর্তী ধার্য তারিখে রিপোর্টটা দাখিল করতে পারব। কল্যাণপুরে জাহাজ বাড়িতে জঙ্গি সাজিয়ে হত্যার ঘটনায় 3 পুলিশ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য করা আবেদনের উপরও আদেশ দেন আদালত। জঙ্গি নাটক সাজানোর যে ঘটনা ঢাকায় ঘটেছে, বিভিন্ন দেশে ঘটেছে, সেই মামলায় গ্রেপ্তারকৃত আসামি AKM শহীদুল হক, সাবেক আইজিপি, মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া, সাবেক ডিএমপি কমিশনার এবং জসিমউদ্দিন, সাবেক ডিসি মিরপুর, এদেরকে আমরা ইন্টারোগেশনের জন্য আবেদন করেছিলাম। অনারেবল ট্রাইব্যুনাল আমাদের আবেদন মঞ্জুর করেছে। এই মামলার তদন্ত প্রতিবেদন 7 মে দাখিল করতে তদন্ত সংস্থাকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টার কাছে রোড ম্যাপ চাইবে বিএনপি। গুলশান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচন নিয়ে আলোচনার জন্য সময় চাওয়ার পর 16 এপ্রিল সময় দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি জানান, সংবিধানের 15 সংশোধনীর আগের অবস্থা বহাল চায় বিএনপি। ধর্মনিরপেক্ষতা নিয়েও দলের সুনির্দিষ্ট মতামত আছে বলে মন্তব্য তার। রাহুল রায় রিপোর্ট। রাষ্ট্র সংস্কার সহ বিভিন্ন ইস্যুতেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিভিন্ন বিষয়ে মতামত দিয়েছে বিএনপি। আমরা বিস্তারিত এবার নির্বাচনের রোডম্যাপ নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করবে বিএনপি। যে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের আগে একটা রোডম্যাপ অবশ্যই আমরা চাইব, যাতে উনি ক্লিয়ারলি জাতির সামনে যথাযথ প্রক্রিয়ায় উপস্থাপন করেন, যাতে জাতির মধ্যে যে একটা অনিশ্চিত অস্থিরতা ভাব আছে এবং রাজনীতির মধ্যে একটা স্থিতিশীলতা আসে, অর্থনৈতিক কর্মকাণ্ডে যাতে একটা গতিশীলতা আসে, সেগুলো লক্ষ্য রেখে আমরা বলবো যে এটা যথেষ্ট সময়। তার আগে নির্বাচন কমিশনের সাথে আমরা আলোচনা করেছি, তারা জুনের মধ্যে সমস্ত প্রিপারেশন সমাপ্ত করতে পারবে। সংস্কার ইস্যুতে ঐক্যমত্য কমিশনের কাছে ইতোমধ্যে মতামত জমা দিয়েছে বিএনপি। এ নিয়ে নিজেদের অবস্থান আবারও তুলে ধরেন সালাউদ্দিন আহমেদ। বহুত্ববাদ সহ আর অন্যান্য বিষয়গুলোর সাথে আমরা একমত নই এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে আর সংবিধানের মূলনীতি হিসাবে আমরা একমত নই। এরপর আমাদের মন্তব্য দিয়েছি, ধর্মনিরপেক্ষতা ইত্যাদি এগুলো বিলুপ্ত করা হোক। এখন বিভ্রান্তিতে ওই জায়গায় আমরা সেখানে বলেছি একমত নই, কিন্তু আমরা এই চাই। হ্যাঁ, আমরা চেয়েছি 5ম সংশোধনীতে যেটা গৃহীত হয়েছে, যেটা 15 সংশোধনীর পূর্বাবস্থা, সেইটা আমরা বহাল করা হোক, সেটা চেয়েছি। কিন্তু সবাই মনে করছে যে ধর্মনিরপেক্ষতা বাতিলের কথা বলছে, আপনারা সেটা একমত নন কেন? বিষয়টা তা নয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠককে স্বাগত জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, তাদের আলোচনায় জন আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।
শোভাযাত্রা, কনসার্ট, সাধু সঙ্গ, ধামাইল নাচ, ড্রোন শো সহ ভিন্ন আঙ্গিকে উদযাপন করা হবে এবারের নববর্ষ। চারুকলার শোভাযাত্রায় বাঙালি সহ ২৮টি জাতিগোষ্ঠী অংশ নেবে। এছাড়া চৈত্র সংক্রান্তিতে সোহরাওয়ার্দী উদ্যানে কনসার্ট ও পার্বত্য চট্টগ্রামে হবে বিজু সহ নানা আয়োজন। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, সাংস্কৃতিক সম্প্রীতির মাধ্যমে বিশ্ববাসীর কাছে নতুনভাবে পরিচিতি পাবে বাংলাদেশ। রিয়াজ ইসলামের রিপোর্ট। বাংলা নববর্ষ এবং পাহাড় সমতলে জাতিগোষ্ঠীর চৈত্র সংক্রান্তি ও বর্ষবরণ উৎসব নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টার সংবাদ সম্মেলন। এবারে নববর্ষের শোভাযাত্রায় আগের সববারের চেয়ে ভিন্ন মাত্রা যোগ হবে বলে সংবাদ সম্মেলনে জানালেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা। বাঙালি বাদে ২৭টা জনগোষ্ঠী অংশগ্রহণ করছে এবং তারা প্রত্যেকেই তার নিজের সংস্কৃতি নিয়ে, নিজের পোশাকে, নিজের বাদ্যযন্ত্র, আবার কেউ আধুনিক বাদ্যযন্ত্র নিয়ে আসবে। মারমাদের একটা গিটার স্কুল আছে, ব্রিলিয়ান্ট গিটার স্কুল। ওরা ১৫-২০ জন গিটার প্লেয়ার নিয়ে আসছে, ইয়াং ছেলে মেয়ে, বাঁশি বাদক আসছে। ফলে এরা প্রত্যেকেই তাদের নিজ নিজ কালচারকে রিপ্রেজেন্ট করবে এই এবারে শোভাযাত্রায়। একটা প্যালেস্টাইনের ফ্ল্যাগ নিয়ে আসবেন এবং ওই রক মিউজিশিয়ানরা একটা গান গাবে, আপনারা জানেন সেই গানটা, ফ্রম দ্য রিভার টু সি প্যালেস্টাইন উইল বি ফ্রি। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা বলেন, পাহাড়ের সব জাতিগোষ্ঠীর সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে বিজু সহ নানা ধরনের উৎসব হবে। এইবারে আমাদের পার্বত্য এলাকাকে এবং অন্যান্য প্লেনল্যান্ডে যে জাতিগোষ্ঠীগুলি রয়েছে তাদেরকে আরেকটা নতুন মাত্রায় আমাদেরকে সংযোজন করে দিয়েছে। এবারের শোভাযাত্রায় রং ও থিমে নতুনত্ব থাকার পাশাপাশি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে থাকবে কঠোর অবস্থানে। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ইস্পাহানি চ্যানেল আই সুরের ধারা বর্ষবরণ ১৪৩২। এবারের আয়োজনে সহযোগিতা করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এই আয়োজনকে ঘিরে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে চলছে জোর প্রস্তুতি ও মহড়া। সেখানে আছেন সুলতানা হিমু, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। হিমু, বর্ষবরণের এই আয়োজনকে সামনে রেখে মহড়ার সবশেষ খবর আমাদেরকে জানাবেন। তাহমিনা, আমি এই মুহূর্তে রয়েছি লালমাটিয়া যে হাউজিং সোসাইটি সেই স্কুল মাঠে। এখানে এই মুহূর্তে চলছে এবারের বর্ষবরণের যে আয়োজন চ্যানেল আই এবং সুরের ধারা প্রতি বছরের মতো করে থাকে, সেই আয়োজনের সর্বশেষ প্রস্তুতি। এবং প্রস্তুতি কিন্তু সব রকমের প্রস্তুতি শুরু হয়েছে এবং আজ সন্ধ্যা ৬টায় শুরু হয়েছে এই মহড়ার আয়োজন, যেখানে সব জাতি, ধর্ম, বর্ণ বিভেদ ভুলে সব বয়সী শিল্পীরা এবং সব বয়সী যারা অভিভাবক রয়েছেন এবং পরিবার পরিজন রয়েছে, এই সুরের ধারার যারা শিল্পী রয়েছেন তাদের পরিবার পরিজনের লোকরাও কিন্তু এই মহড়াতে এসেছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে বাচ্চারা গান গাইছে এবং তাদেরকে প্র্যাকটিস করাচ্ছেন তাদের শিক্ষা, যাদের গুরু তিনি। এবং এবছরের আয়োজন যদি বলি, যেমনটা আপনি বলছিলেন যে এবছর এই আয়োজনটির সহযোগিতায় রয়েছে সংস্কৃতি মন্ত্রণালয় এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এবং এই আয়োজনটি এবারের মতো প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে। এবং এই আয়োজনটিকে সাফল্যমণ্ডিত করার জন্য আসলে সব ধরনের প্রস্তুতি যেমনটা নেওয়া হয়েছে, তেমনি এই আয়োজনে এবার গান পরিবেশন করবেন প্রিয়াঙ্কা গোপ, ফাহিম হোসেন রয়েছেন, কিরণচন্দ্র রায় রয়েছেন, তারা গানগুলো পরিবেশন করবেন। এবং চৈত্র সংক্রান্তির এই আয়োজন শুরু হবে ১৩ই এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে এবং ১৪ই এপ্রিল এই অনুষ্ঠান শুরু হবে সকাল ৬টায় এবং শেষ হবে সকাল ৯টায়। এবং পুরো এই আয়োজনটিতে পহেলা বৈশাখের যে উৎসব, যে আমের ১৪৩১ যে বর্ষবরণের আয়োজন, সেই আয়োজনটিতে সব ধর্মের মানুষ, সব জাতি ধর্মের মানুষ একসাথে একই এই আয়োজনে নতুন বছরকে বরণ করে নেবে, সেই প্রত্যাশাই কিন্তু এই মহড়া শুরু করেছেন আয়োজকরা। তারা জানিয়েছেন যে এবারের আয়োজনে ভিন্ন জাতিগোষ্ঠীর যারা রয়েছেন শিল্পী, তারাও গান পরিবেশন করবেন, যেটি এই আয়োজনে এবার ভিন্ন মাত্রা যোগ করবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তাহমিনা। হিমু, আপনাকে ধন্যবাদ। টিকিট কালোবাজারি, সৌদি আরবে বাড়ি ভাড়া জটিলতা ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য সহ হজ যাত্রায় সব অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। ধর্ম উপদেষ্টা বলেছেন, হজ এজেন্টদের গাফিলতিতে কোনো হজ যাত্রী হজে যেতে না পারলে লাইসেন্স বাতিল করা হবে। বাংলাদেশ থেকে এবার হজের প্রথম ফ্লাইট ২৯শে এপ্রিল। চকর মালিথার রিপোর্ট। প্রয়োজনীয় সব তথ্য সহ হজযাত্রীদের জন্য চালু হচ্ছে মোবাইল অ্যাপ।
সৌদি আরবে বাংলাদেশি হাজিদের মোবাইলে থাকবে রোমিং সুবিধা, সাথে টাকা বহন না করার জন্য সকল হজযাত্রীকে দেওয়া হবে ডেবিট কার্ড। সরকারের নেয়া নতুন এসব ব্যবস্থা জানানোর পাশাপাশি হজের নিয়মকানুন হাতে কলমে শেখাতে হজযাত্রীদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের প্রশিক্ষণ কর্মশালা। এই মুহূর্ত পর্যন্ত ৬,৫৭৫ জন হাজি ঘর ভাড়া মক্কায় হয় নাই। এখনো পর্যন্ত ৮টা এজেন্সি এগিয়ে আসে নাই। একজন হাজি যদি বাংলাদেশে টাকা নিয়ে যেতে না পারে, এর জন্য সংশ্লিষ্ট এজেন্সি দায়ী থাকবে। আমরা মন্ত্রণালয়ের দায়িত্ব নেব না। অনুষ্ঠান শেষে চ্যানেল আইয়ের সাথে প্রাসঙ্গিক আরও বিষয় নিয়ে কথা বলেন ধর্ম উপদেষ্টা। যাতে টিকিটের কালোবাজারি অথবা সিন্ডিকেট করে যাতে টিকিটের মূল্য বৃদ্ধি করা না যায়, এ ব্যাপারে আমরা সচেতন থাকবো, আমরা মনিটর করব। জিএসএ আমাদের সাথে যোগাযোগ করেছেন তাদেরকে দেওয়ার জন্য। আমরা স্পষ্ট করে বলে দিয়েছি, সার্কুলারও করে দিয়েছি, ফ্লাইনাসে যে সমস্ত যাত্রীরা হজে যাবেন তাদের টাকা ফ্লাইনাসের অ্যাকাউন্টে যাবে, জিএসএর নামে যাবে না। সরকারি বেসরকারি মিলে এবছর বাংলাদেশ থেকে ৮৭,১০০ জনের হজে যাওয়ার কথা রয়েছে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। ধানমন্ডি থানার মোহাম্মদ শামীম হত্যা মামলায় বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান, নোয়াখালী ২ আসনের সাবেক সংসদ সদস্য ও বেসরকারি টেলিভিশন চ্যানেল RTVর চেয়ারম্যান মোর্শেদ আলমকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। মামলাটিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন আসামিপক্ষ। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। জুলাই অভ্যুত্থান চলাকালে রাজধানীর ধানমন্ডি এলাকায় কিশোর মোহাম্মদ শামীম হত্যা মামলায় গ্রেপ্তার বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান ও নোয়াখালী ২ আসনের সাবেক সংসদ সদস্য মোর্শেদ আলমকে কঠোর নিরাপত্তায় দুপুরে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। কারাগারে আটক রাখার পক্ষে আদালতে যুক্তি উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। জামিন চেয়ে আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশে প্রত্যেকটি সেক্টরকে ধ্বংস করে দিয়েছে। তার মধ্যে যে ব্যবসায়ী যে আমাদের সেক্টর, সেই সেক্টরে কিছু তার ফ্যাসিস্ট সহযোগী তৈরি করেছে, যারা তাকে অর্থ এবং বিভিন্ন নির্বাচনের মাধ্যমে তারা বিভিন্ন তাকে সহযোগিতা করেছে, তার শাসনকে বজায় রাখার জন্য সহযোগিতা করেছে। তার মধ্যে হলো একজন হলো জনাব মোর্শেদ আলম, সে যার নামে আসামি। আজ তাকে গ্রেপ্তার করে আজকে বিজ্ঞ আদালত আনা হয়। আদালত CW মূলে তাকে জেল হাজতে প্রেরণ করেন। আসামি পক্ষের আইনজীবীর দাবি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে মোর্শেদ আলমের সংশ্লিষ্টতা ছিল না। উনি পলাতক ছিলেন না এবং এজাহারে যে ধানমন্ডি থানার মামলা ৩/10/২৪-এ ওনার কোনো সম্পৃক্ততা নাই এবং এজাহারে ওনার শুধু নামটা আছে এবং স্পেসিফিকভাবে ওনার কোনো এলিগেশন নাই। আমরা ওনার ডিভিশনের জন্য পেয়ার করেছিলাম, কারাবিধি অনুযায়ী বিজ্ঞ আদালত ছিলেন নথিভুক্ত করেছেন এবং কারাবিধি অনুযায়ী ওনার ডিভিশনের ব্যবস্থা করতে বলেছেন। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান থেকে মোর্শেদ আলমকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ ডিবি। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। ট্রাম্প প্রশাসনের বাণিজ্য শুল্কের ফলে বাংলাদেশের রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করেছে এশীয় উন্নয়ন ব্যাংক ADB। ঢাকায় সংস্থাটির এশিয়ান আউটলুক প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে পূর্বাভাসে চলতি অর্থ বছরে প্রবৃদ্ধি আগের বছরের 4.2% থেকে নেমে 3.9% নেমে যাওয়ার কথা বলেছে তারা। ADBর কান্ট্রি ডিরেক্টর হো ইউন জং বলেছেন, উচ্চ মূল্যস্ফীতি, রাজস্ব আয় ঘাটতি, বিদেশি বিনিয়োগে খরা, ব্যাংক খাতে কুঋণ, অপর্যাপ্ত বিদেশি মুদ্রার রিজার্ভ সব মিলে সামষ্টিক অর্থনীতি এমনিতেই চাপে রয়েছে। তার উপর রাজনৈতিক অনিশ্চয়তায় দেশি বিনিয়োগকারীদের ধীরে চলো নীতি সামনের দিনে পরিস্থিতি আরও নাজুক করে তুলতে পারে শঙ্কা তাদের। There are downside risks to the economic outlook. Growth could be hit by stubbornly high inflation, prolonged monetary tightening, political uncertainty, adverse weather events, and global economic slowdown sparked by U.S. sweeping tariff. পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, একটি সংঘবদ্ধ চক্র বাংলাদেশকে বন্যপ্রাণী পাচারের রুট হিসেবে ব্যবহার করছে।
গাজীপুরের সাফারি পার্ক পরিদর্শনে গিয়ে দুর্লভ প্রাণী লেমুর চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। সে সময় সাফারি পার্কের ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ জানিয়ে তিনি বলেন, বিরল প্রজাতির প্রাণী চুরির ঘটনায় নিরাপত্তা ও দায়িত্ব পালনে কর্মকর্তাদের অবহেলা প্রাথমিকভাবে পাওয়া গেছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান উপদেষ্টা। সাফারি পার্ককে আরও প্রাণী বান্ধব ও দর্শনার্থী বান্ধব করা প্রয়োজন বলেও মন্তব্য করেন পরিবেশ উপদেষ্টা। এটাকে সহজভাবে দেখার কোনো উপায় নেই। এটা অবশ্যই ইটস আ ক্রাইম এগেইনস্ট দ্য পার্ক, ইটস আ ক্রাইম এগেইনস্ট দ্য স্পিসিস। যে স্পিসিসটা চুরি হয়ে গেছে সে যতক্ষণ আমার কাছে ছিল ততক্ষণ আমি জানতাম যে সে কেমন ছিল, এখন সে কেমন আছে আমি কিন্তু জানি না। ফলে ওই প্রজাতিটার প্রতি একটা চরম অবিচার এবং এই পার্কের প্রতি একটা চরম অবিচার। আপনারা এটা নিশ্চিত থাকেন যে যদি কেউ দোষী সাব্যস্ত হয় তাহলে সে অবশ্যই কঠোরতম শাস্তির মুখোমুখি হবে। রাষ্ট্রীয় কোষাগার থেকে 4,000 কোটি টাকা ব্যয়ে মুজিব বর্ষ পালন ও শেখ মুজিবের 10,000-এর বেশি মুরাল নির্মাণের অভিযোগে শেখ হাসিনা ও শেখ রেহানা সহ অন্যান্যদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। ইতোমধ্যে 7 সদস্যের কমিটি গঠন করেছে দুদক। অতি গুরুত্বপূর্ণ অভিযোগ নিয়ে দুদক চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। রোকসানা আমিনের রিপোর্ট। মুজিব বর্ষ পালন ও শেখ মুজিবুর রহমানের 10,000-এর বেশি মুরাল ও ভাস্কর্য নির্মাণে দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। দুদকের উপপরিচালক মোহাম্মদ মনিরুল ইসলামকে প্রধান করে 7 সদস্যের অনুসন্ধান কমিটি করেছে দুদক। অভিযোগ সংশ্লিষ্ট সংস্থাটির প্রধান কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে অনুসন্ধানের বিস্তারিত তুলে ধরেন দুদক মহাপরিচালক। জানিয়েছেন, রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ অপচয় ও ক্ষতি সাধনের অভিযোগে এই অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। মুজিব বর্ষ পালন এবং শেখ মুজিবের 10,000-এর বেশি মুরাল ও ভাস্কর্য নির্মাণ করে অর্থ অপচয় ও ক্ষতি সাধনের অভিযোগ সংক্রান্ত একটি অভিযোগ অনুসন্ধান চলমান রয়েছে। এই সংক্রান্তে গঠিত অনুসন্ধান দল অনুসন্ধান সংক্রান্তে রেকর্ডপত্র সংগ্রহ করছেন। 7 সদস্য বিশিষ্ট একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে। এদিকে দুপুর 2:30টায় লিখিত অভিযোগ নিয়ে দুদক চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। কিছু অভিযোগ দিতে আসছে না, রিসিভ করছে অভিযোগ এখন অভিযোগ দিয়েছি, আমরা এটা ফলো আপ করবো, ফিডব্যাক নেব। এই দুদককে ব্যবহার করেই কিন্তু অনেককে সাম্রাজ্য তৈরি করতে সহযোগিতা করা হয়েছে, একদম কালো টাকা। আবার অনেক ভালো মানুষকে এটার মধ্যে দিয়ে বছরের পর বছর ধরে ভোগান্তিতে রাখা হয়েছে, অস্বস্তিতে রাখা হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা চাই দুদকের মতো ফাংশন করুক। এছাড়া প্রায় 173 কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের সাবেক এমপি আব্দুল ওদুদ ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এই পর্যায়ে আমরা নিচ্ছি একটা বিরতি এবং বিরতির পর আরো যা থাকছে। স্বাগত জানাচ্ছি আরো একবার চ্যানেল আই সংবাদে। ক্যারিবীয় দেশ ডোমিনিকান রিপাবলিকে নাইট ক্লাবের ছাদ ধসে একজন প্রাদেশিক গভর্নর সহ কমপক্ষে 98 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 150-এরও বেশি। ধ্বংসস্তূপে চাপা পড়েছেন অনেকে। উদ্ধার তৎপরতা চলছে। ডোমিনিকান রিপাবলিকের রাজধানী সান্তো ডোমিঙ্গোতে নাইট ক্লাবটিতে জনপ্রিয় শিল্পী রুবি পেরেজের কনসার্ট চলার সময় ওই দুর্ঘটনা ঘটে। একজন প্রাদেশিক গভর্নর ও সাবেক মেজর লিগ বেসবল খেলোয়াড় অক্টাবিও টোডেলো চাপা পড়েন। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। ধ্বংসস্তূপে চাপা পড়াদের মধ্যে শিল্পী রুবিও আছেন। উদ্ধার কাজ চলছে। এবারে রয়েছে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। ঈদ উল ফিতর উপলক্ষে মুক্তি পেয়েছে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অভিনীত ক্রাইম থ্রিলার চক্কর 320। নির্মাতা শরাফ আহমেদ জীবন জানিয়েছেন, হলের সংখ্যা কম হলেও এখন পর্যন্ত দর্শকের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন তারা। সুলতানা হিমুর রিপোর্ট। স্যার, আমরা ছেলেটির পরিচয় পেয়েছি। টিজার ট্রেলারের মতোই পুরো সিনেমা জুড়ে দর্শকের মগজকে চক্কর দিয়ে ঘুরিয়েছে ঈদের সিনেমা চক্কর 320। মুক্তির পর অল্প সংখ্যক হল আর শো নিয়েও দর্শক চাহিদায় এগিয়ে চলেছে চলচ্চিত্রটি।
রাতে ঘুম হয়েছে তো ঠিক মতো? এই সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্র পরিচালনায় পা রেখেছেন বিজ্ঞাপন নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবন। তিনি জানালেন, ঈদের দ্বিতীয় সপ্তাহে এসে চক্করের অডিয়েন্স বেড়েছে, তবে সারা দেশে হল না থাকায় আপাতত মাল্টিপ্লেক্সেই সীমাবদ্ধ চক্কর। এটা কিন্তু অডিয়েন্সের একটা রিয়াকশন যে প্রাইজিং এবং টাইমিং। সো আমার মনে হয় যে চক্কর 302 যদি এটা আপনার মাধ্যমে আমি কর্তৃপক্ষকে বলতে চাই, যদি একটু আরেকটু ঠিকঠাক টাইমে যদি হতো এবং শো সংখ্যাটা যদি আরেকটু বাড়ানো যেত সিঙ্গেল স্ক্রিনের জন্য, ডেফিনেটলি আমরা সারা বাংলাদেশে ছড়াই দিব। ম্যাক্সিমাম জেলা শহরগুলোতে আপনি দেখবেন অপোজিশন নাই, মানে একটা করে হল। সো যখন বরবাদ চলছে তো এবং সারা বছর যখন একটা হল বন্ধ থাকে এবং ঈদ সময়টাই চলে, সো ডেফিনেটলি ওনারা ব্যবসা করতে চান। এতদিন আমরা বলছি যে আমাদের ছবি নাই, এখন আমাদের হাতে ছবি আসছে, এখন হলো হল ক্রাইসিস। চক্কর 2 নিয়েও কথা বললেন নির্মাতা। আমরা যদি বলি তাহলে একটু ভালোভাবেই বলবো যে আমরা আসলে করব, কারণ আমার পিছনে একটা বড় ক্রিয়েটিভ টিম কাজ করছে, যেটা আসলে প্রমোশনে আমরা ওটা করতে পারি নাই। সো ওই জায়গা থেকে ওনাদেরও তো একটা অপিনিয়ন আছে যে আমরা আসলে পার্ট 2-তে যাব নাকি আমরা নতুন কোনো ছবিতে যাব, এটা আসলে আরেকটু অপেক্ষা করতে হবে অডিয়েন্সকে। এই সিনেমায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম, তারিন, শাশ্বত দত্ত, ইন্তেখাব দিনার সহ অনেকে। একটা বানোয়াট মিথ্যা মামলায় আমার ছেলেটাকে ফাঁসিয়েছে। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। এবারে রয়েছে নিটল টাটা বিশেষ সংবাদ। লন্ডন মিউজিয়াম ডকল্যান্ডসে টেমস নদীর তীরে পাওয়া 350টিরও বেশি জিনিসপত্রের প্রদর্শনী শুরু হয়েছে। সিক্রেটস অব দ্য টেমস শিরোনামে 4 এপ্রিল থেকে এই প্রদর্শনী শুরু হয়। রোমান মূর্তি থেকে শুরু করে 800 খ্রিস্টপূর্বাব্দের ব্রোঞ্জ তরবারি পর্যন্ত সেখানে রাখা আছে। এছাড়াও রয়েছে শত শত বছর আগের শিশুদের খেলনা, টেনিস খেলোয়াড় পিটার ফ্লেমিং এর চুরি হওয়া উইম্বলডন, 18 শতকের নকল দাঁত, মধ্যযুগের রত্নখচিত আংটি সহ স্বর্ণ ও রূপার বিভিন্ন ধাতব। অতীতে টেমস নদীর তীরে যা কুড়িয়ে পেত তা বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন অনেকে। তবে শহরের ইতিহাস ও ঐতিহ্য ধরে রাখতে দেশটির প্রত্নতাত্ত্বিক ও জাদুঘর কর্তৃপক্ষ এই প্রদর্শনীর সিদ্ধান্ত নেন। আগামী বছরের 1 মার্চ পর্যন্ত চলবে এই প্রদর্শনী। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। বাংলাদেশের ইলেকট্রনিক্স ব্র্যান্ড ও টেক জায়ান্ট ওয়ালটন অর্জন করল এক্সেলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড 2025। এনভায়রনমেন্টাল, সোশ্যাল অ্যান্ড গভর্নেন্স ক্যাটাগরিতে বাংলাদেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য এবং প্রভাবশালী বিনিয়োগের ক্ষেত্রে দৃষ্টান্তমূলক অবদানের স্বীকৃতিস্বরূপ ওয়ালটনকে এই পুরস্কার দিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। রাজধানীর একটি অভিজাত হোটেলে বিডা আয়োজিত বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন 2025 অনুষ্ঠানে ওয়ালটনকে এই পুরস্কারে ভূষিত করা হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক SM মাহবুবুল আলম। সংবাদে এরই সঙ্গে আমরা নিচ্ছি আরও একটা বিরতি এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। বাংলাদেশে বিনিয়োগে বিদেশিদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান। 4 প্রতিষ্ঠানকে পুরস্কার ও KEPZ চেয়ারম্যানকে সম্মানসূচক নাগরিকত্ব। আবু সাইদ হত্যায় 26 জনের বিরুদ্ধে অপরাধের প্রমাণ। জঙ্গি সাজিয়ে হত্যা ঘটনায় সাবেক IGP শহীদুল হক সহ 3 জনকে জিজ্ঞাসাবাদের অনুমতি। 16 এপ্রিল প্রধান উপদেষ্টার সাথে বিএনপির আলোচনা। ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনে রোড ম্যাপ চাইবে দলটি। 28টি জাতিগোষ্ঠীর অংশগ্রহণে ভিন্ন আঙ্গিকে উদযাপন হবে এবারের নববর্ষ। বিশ্ববাসীর কাছে বাংলাদেশের নতুন পরিচয় তুলে ধরার আশা। এবং হজ যাত্রায় সব অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। এজেন্টদের গাফিলতিতে কেউ হজে যেতে না পারলে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি। এর সঙ্গে শেষ করছি আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।